হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নিটের প্রথম ক্লাস স্টার্ট করতে চলেছি। তো কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা আমাদের শুরু করতেই হবে, মানে কেমিস্ট্রি পড়তে গেলে যে চ্যাপ্টারটা না পড়লেই নয়, সেটা হচ্ছে পরমাণুর গঠন। হ্যাঁ, মানে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা বলে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। এই চ্যাপ্টারটা যদি না পড়ি তাহলে এরপরে আমাদের কেমিস্ট্রি, মানে এরপরে চ্যাপ্টারগুলো হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন, এরপরে এরই অ্যাপ্লিকেশন, বা এটা না জানলে আমরা পরের চ্যাপ্টারগুলো পড়তে পারবো না। ঠিক আছে? তো ওই জন্য আমরা একদম প্রথমেই একদম যেটা ফান্ডামেন্টাল একদম চ্যাপ্টার, সেইটাকে আমরা শুরু করবো, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তো আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম ক্লাস। হ্যাঁ, তো আমি আগে ইন্ট্রোডাকশানে আমি বলেছিলাম যে আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি আর কি, নিট পরীক্ষার জন্য বা ডব্লিউবিজি আইআইটিজির জন্য পড়ছি, এই পরীক্ষাগুলোতে এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, তাহলে আমরা কিন্তু এখানে ওই টেকনিক্যালি পড়াশোনাটা করব। আমরা কিন্তু ওই ফাউন্ডেশন কোর্সের মতো যে বিরাট কিছু জিনিসপত্র মাথায় নেব না, হ্যাঁ, আননেসেসারি জিনিসপত্র পড়বো না, হ্যাঁ, কিন্তু আমরা খুব অ্যাডভান্স পড়বো। হ্যাঁ, যেগুলো আমাদের যে ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয় না সেগুলো আমরা পড়বো। কিন্তু যেগুলো ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয় অনেক কিছু, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে লাগে না কোনো কাজে, সেগুলোকে আমরা একটু শর্টে বা স্কিপ করে বেরিয়ে যাবো, কারণ ওইগুলো আমাদের মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। তো এই ব্যাপারটাই, অ্যানালিসিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি অ্যানালিসিস করেই এসেছি এবং অ্যানালিসিস করাই থাকে আমার। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যানালিসিস করে পড়াশুনো করতে হবে, তোমাকেও এইভাবেই পড়াশোনা করতে হবে। তো এটা আমরা শুরু করব আমরা আজকের ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাটমিক স্ট্রাকচার, এই ব্যাপারটা মানে পরমাণুর গঠন। হ্যাঁ, তো এই ব্যাপারটা বুঝতে গেলে মানে আমাদের কয়েকটা জিনিস আগে মাথায় রাখতে হবে। সেটা কি বলো তো? যেমন ধরো আমরা আমাদের যে সোসাইটি, আমাদের যে সমাজ, এটা কিন্তু যে এই যে আস্তে আস্তে এই যে আমরা ডেভেলপ করেছে, এই ডেভেলপমেন্টটা কিন্তু একদিনে হয়নি। হ্যাঁ, এটা কিন্তু ধীরে 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 কালে কালে হয়েছে আর কি। তো তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এবং যেটা হচ্ছে কুসংস্কার, সেই কুসংস্কার কিন্তু আস্তে আস্তে মানুষ অত কুসংস্কারাচ্ছন্ন নয় আগের মতো। হ্যাঁ, আগের থেকে অনেক কম কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু এটা আজ থেকে 200-300 বছর আগে কিন্তু ঠিক উল্টো ঘটনাটা ছিল। মানে মানুষ ভীষণভাবে কুসংস্কারাচ্ছন্ন ছিল, কিন্তু বিজ্ঞানকে বিশ্বাস করতো না। হ্যাঁ, তারা কাকে বিশ্বাস করতো? তারা ধর্মগুরুকে বিশ্বাস করতো। হ্যাঁ, সেই সময় খ্রিস্টান যারা ছিল তারা পোপকে বিশ্বাস করতো। যে ধর্মের যারা আছে তারা তাদের ধর্মগুরুকে বিশ্বাস করতো। এবার এই ধর্মগুরুরা কী করতো? এরা এই মানুষের এই যে ব্যাপারটা, এটাকে তারা ব্যবহার করতো। হ্যাঁ, দেখবে এখনও কিছুটা সেটা দেখা যায়। হ্যাঁ, যে কী হতো, তারা মানুষের উপর না ডমিনেট করতো মানে যে ধরো কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো, সেটার জন্য নাকি মানুষ নিজে দায়ী, মানে এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটা ঐশ্বরিক ব্যাপার আর কি। তো ধরো এই যে আমরা খুব রিসেন্টলি করোনায় মানে এটা সিজন দেখলাম দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে। তো এটা নাকি এটার জন্য নাকি মানুষ দায়ী, মানে তখন এরকম বলা হতো যে আমরা যখন পথভ্রষ্ট হই, কোনো মানে বিপথে যাই আর কি, সেই সময় নাকি বিভিন্ন প্রকোপ ঈশ্বর দেয়, যার ফলে আমরা নাকি যাতে করে আমাদের সতর্ক করে দেওয়া হয় যে আমরা বিপদগামী না হই। তো এরকমভাবে মানুষকে ভয় দেখানো হতো এবং তারা বলতো যে তোমরা আমাদের অনুগত হও, যাতে করে আমি আমার মাধ্যমে ঈশ্বরকে জানাবো যে এই প্রকোপগুলো যাতে না আসে। তো এইরকমভাবে মানুষও সেইভাবে ভয় পেয়ে না ওই ধর্মগুরুদেরকে ভীষণভাবে মান্যতা দিত, এখনও দেয়। তো এটা তখন আরও বেশি ছিল। হ্যাঁ, এবং সেই সময় আরও কঠিন কঠিন কুসংস্কার ব্যাপারটা ছিল। তো তোমরা সতীদাহ প্রথা এইগুলো ব্যাপার তো জানো, মানে এই যে ব্যাপারগুলো, এ তো অনেক কঠিন ব্যাপারগুলো ছিল। তো এই যে জিনিস, সেই সময় সমসাময়িক সময়ে সায়েন্স কিন্তু কোনোভাবে ডেভেলপ করেনি। মানে সায়েন্স খুব কম মানুষ সায়েন্সে বিশ্বাস করতো। হ্যাঁ, সবাই অলৌকিক জিনিসটাকেই বিশ্বাস করতো। তো এইরকম একটা সময়ের কথা বলছি, এই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে আর কি। হ্যাঁ, তো এই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন এইরকম কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ, সেই সময় না মানুষ ওই মানে সায়েন্সের বিষয়গুলো নিয়ে অত কিউরিসিটি তাদের ছিল না। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও দু একজন মানুষ তারা কিন্তু এই সায়েন্স বা বিজ্ঞানের বিষয়গুলোতে নিয়ে একটু তাদের কৌতূহল ছিল, তারা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করতো বা তারা রিয়ালিস্টিক ছিল অনেকটা। তো এইরকম একটা সময়ে মানে কিছু রিয়ালিস্টিক মানুষের মধ্যে একজন জন ডাল্টন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। হ্যাঁ কি, হ্যাঁ, তিনি না মানে এইসব এই মানে সায়েন্সের এইসব অ্যাটম মলিকিউল এগুলো নিয়ে বা কম্পাউন্ড নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতো। তো কী হয়েছে, সে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেই সময় দেখো, আমি যদি তোমাকে মানে আমি ঠিক সেই সময় যদি পিছিয়ে যাই, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি যে ধরো মনে করো যে কোনো একটা আমার হাতে একটা মানে ধরো মানে কী বলবো, এটা আমার হাতে একটা পেন আছে। এই পেনটা যদি বলা হয় যে পেনটা কী দিয়ে তৈরি, তাহলে তুমি বলবে এটা একটা প্লাস্টিক। হ্যাঁ,
বা একটা কাঠের যদি কিছু একটা জিনিস দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হয় এটা কী দিয়ে তৈরি, তো কাঠের জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা এই কাঠটাকে যদি টুকরো 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 করে দেওয়া হয় তাহলে আমরা এই যে যত টুকরো করব মানে সবচেয়ে শেষ একটা অংশ কি পাবো যেটাকে আর মানে ভেঙে দেওয়া যাবে না, আর কোনোভাবে তার থেকে ছোট অংশ পাওয়া যাবে না। বা এই যে ধরো পেনটা, এই পেনটাকে যদি ভাঙতে বলা হয় তাহলে তুমি এটাকে ভাঙতে 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 শেষ কত দূর পর্যন্ত যেতে পারো, এবং সেই সেই শেষ যে কণাটা হবে সেটা কি, তাহলে সেটা কিন্তু তুমি বলতে পারবে না, বা সেই সময় মানুষ কিন্তু বলতে পারতো না। তো ব্যাপারটা কারণ কারণ অত ছোট্ট জিনিস নিয়ে কারোর ভাবনার কোনো ইয়ে ছিল না, আগ্রহ ছিল না, বা ওটা সেই সময় কোনো টুলসও ছিল না যে সেটা কিভাবে মানে জানবে এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে সেই সময় এই যে জন ডাল্টন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ, এই সায়েন্টিস্ট জন ডাল্টন একজন সায়েন্টিস্ট, ইনি বললেন যে মানে জাস্ট হাইপোথেটিক্যালি, মানে কোনো রকম এক্সপেরিমেন্টাল টুলস নয়, মানে একদম নিজের মস্তিষ্ক প্রসূত এরকম একটা ব্যাপার, কোনো পরীক্ষালব্ধ প্রমাণ নেই, কারণ সেই সময় কোনো মাইক্রোস্কোপ বা এই ধরনের কোনো কিছু আবিষ্কারই হয়নি যে সেখানে অ্যাটম বা কোনো ছোট্ট কোনো পার্টিকেলকে দেখা যাবে। হ্যাঁ, তো তিনি পুরো মস্তিষ্ক প্রসূত একটা জিনিস বললেন যে যে কোনো পার্টিকেলকে, যে কোনো পার্টিকেল বা যে কোনো ম্যাটারকে, হ্যাঁ, যে কোনো ম্যাটারকে যদি ভাঙা হয় তাহলে সেটা ভাঙতে 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 এমন একটা জায়গায় পৌঁছবে, সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাটা পৌঁছবে সেটাকে বলা হবে নাকি কণা, সেটাই সেই কণাটাকে বলা হবে নাকি অ্যাটম। হ্যাঁ, বা সেটা কি বলেছে, অ্যাটম বা পরমাণু। হ্যাঁ, তো এই যে মানে এই যে জন ডাল্টন যে কথাটা বললেন যে যে কোনো পদার্থকে যদি ভাঙা হয় তাহলে যে ছোট্ট কণাটা মানে সর্বশেষ কণাটা যেটা পাওয়া যাবে সেটাকে নাকি বলা হচ্ছে কি না পরমাণু বা অ্যাটম। হ্যাঁ, তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট বা এই কথাটার কিন্তু কোনো মানে এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ ছিল না, জাস্ট থিওরিটিক্যাল অ্যাজাম্পশনস। তো ওই জন্য এই যে কথাটা যেটা বলা হলো এটাকে বলা হতো ডাল্টনস পস্টুলেটস, তাহলে এখনও বলা হয় ডাল্টনস পস্টুলেটস। হ্যাঁ, এই পস্টুলেটস বা অ্যাজাম্পশনস এগুলোকে বলা হয় ধারণা প্রসূত কোনো জিনিস যদি হয় তাকে বলা হয় পস্টুলেটস বা অ্যাজাম্পশন। হ্যাঁ, তো এই ডাল্টনসের এটাকে বলা হয় পস্টুলেটস, যে যে কোনো ম্যাটারকে যদি ভাঙা হয় তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাটা পাওয়া যায় তাকে নাকি বলা হবে কি পরমাণু। হ্যাঁ, তো এটাকে একটা ডাল্টনের পস্টুলেট বলা হয়, এবং তার সঙ্গে অ্যাডিশনালি তিনি এটাও বললেন যে পরমাণুকে নাকি আর ভাঙা যায় না। স্বাভাবিকভাবেই পরমাণু যদি সবচেয়ে ক্ষুদ্রতম হয় পরমাণুকে আর ভাঙা যাবে না, মানে ইনডিভিজিবল, বা ইট ক্যানট বি ক্রিয়েটেড, মানে এটাকে আর তৈরিও করা যায় না। যদি এর থেকে ভাঙা না যায় তো এর থেকে ছোটো অংশ পাওয়া যায় না, তাহলে তার থেকে তৈরি করব কী করে? তাহলে একে অ্যাটোমেন্ট হচ্ছে সবচেয়ে, বা অ্যাটম বা পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা যাকে ভাঙাও যায় না বা যাকে আবার তৈরিও করা যায় না। তো এইটা যে কথাটা বলেছে এইটাই বলা হয় ডাল্টনসের পস্টুলেট, এটা হচ্ছে মেন কথা। এছাড়াও আরও অনেক কথা বলেছে, যেমন একটা ম্যাটারের সমস্ত পরমাণুই একই রকম হবে, ডিফারেন্ট ম্যাটারের পরমাণু আলাদা হবে। তো এইগুলো কিছুর সঙ্গে আরও কিছু কথাবার্তা বলেছে, কিন্তু মেনলি যেটা বলেছে সেটা কিন্তু ওই বলেছে যে সমস্ত ম্যাটারের ক্ষুদ্রতম কণা যেটা সেটা হচ্ছে কি পরমাণু। তাহলে আমরা যদি বলি ডাল্টনস পস্টুলেটস, তাহলে ডাল্টনস পস্টুলেটসের মেন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি না ম্যাটার ইজ কনসিস্ট অফ small particles which is indivisible। যে ম্যাটার যেটা, সেই ম্যাটারটা নাকি কি বলছে না সবচেয়ে ছোট পার্টিকেল, এবং এটা কিন্তু আর ফার্দার ভাঙা যায় না। তাহলে ম্যাটার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা যাকে কিন্তু আর ভাঙা যায় না। এবার যদি তাই হয় তাহলে দেখো এটাকে আর ভাঙাও যাবে না, মানে ডিস্ট্রয় করা যাবে না, আবার এটাকে তৈরিও করা যাবে না। তার মানে কি হলো, তাহলে হচ্ছে অ্যাটম, আচ্ছা ইনডিভিজিবল, এটা তার নামটা কি কল্ড অ্যাটম। হ্যাঁ, আচ্ছা এবার এটাকে অ্যাটম বলা হচ্ছে। এবার অ্যাটম ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। হ্যাঁ, তাহলে অ্যাটম neither be created
or nor be destroyed. এটা হচ্ছে ডাল্টনসের পস্টুলেটসের মেন কথা। তাহলে যে কোনো ম্যাটারের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যেটি বলা হয় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অ্যাটম। এবং এই অ্যাটমকে কখনো ধ্বংসও করা যায় না, অ্যাটমকে তৈরিও করা যায় না। এই যে কথাটা, এই কথাটা জন ডাল্টন বলেছিলেন 1808 সালে। 1808 সালে এই কথাটা তিনি বলেছিলেন। ওকে, তাহলে এটা হচ্ছে মেন কথা। এবার কি হলো, এই 1808 সালে যখন এই কথাটা বললেন না, তখন মানুষ তো এই ব্যাপারগুলোতে কোনো কিউরিসিটি ছিল না। হ্যাঁ, তো ডাল্টন সেটা বলেছে মানুষ এটাকে এইভাবে বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ, তো এইভাবেই ঠিক আছে, সবাই বিশ্বাস করে নিয়েছে, কেউ প্রমাণও করতে চায়নি যে ওটা সত্যি না মিথ্যা। হ্যাঁ, তো ওইটাকে ওইভাবেই চলেছে। তো এরকম 50 বছর মতো এইভাবে চলেছে। চলার পরে তখন ওই আরও একজন রিয়েলিস্টিক পারসন, হ্যাঁ, তার নাম হচ্ছে বিজ্ঞানী জে থমসন। হ্যাঁ, তো এই বিজ্ঞানী জে থমসন ওই এই একই রকমভাবে এরাও রিয়েলিস্টিক পারসন। জে থমসন, এর পিছনে একটা ভালো কাহিনী আছে, সেটা কোনো সুযোগ হলে বলবো। সেটা ব্যাপার হচ্ছে এই যে এর সঙ্গে ওই তখনকার ধর্মগুরুদের একটা বিবাদ ছিল এই রিয়েলিস্টিক পারসনদের সঙ্গে, স্বাভাবিকভাবেই থাকবে, এখনও থাকে। তো এরা ওই যে যে যারা ধর্মগুরু তারা যে বলতো না যে এই যা আমরা প্রকোপ বা যেগুলো দেখি আর কি, সেগুলো সব ঐশ্বরিক, হ্যাঁ, অলৌকিক, এখানে কোনো বিজ্ঞান নেই। কিন্তু এই রিয়েলিস্টিক পার্সন এটা মানতে নারাজ। তারা বলতো না, এটা অবশ্যই এটা রিয়েলিস্টিক এবং এটা সায়েন্স। তো এই একটা বিবাদ ছিল সবসময়। তো এই বিবাদটা কোনো একটা বিবাদ এরকম যে আকাশে এই যে মেঘ গর্জনটা হয়, যে আমরা স্পার্কগুলো দেখতে পাই, এটা নাকি ওই ধর্মগুরু বলতে এটা ঐশ্বরিক ব্যাপার। কিন্তু এই যে থমসন বা জন ডাল্টন এই ধরনের যারা রিয়েলিস্টিক পার্সন ছিল, এরা বলে না, এটা পুরোপুরি সায়েন্স, এটা ফিজিক্স। হ্যাঁ, কারণ তখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয়ে গিয়েছে এবং বলতো তারা যেটা একটা ইলেকট্রিক্যাল ফেনোমেনা, এটা কোনো ঐশ্বরিক ব্যাপার নয়, এটা ইলেকট্রিক্যাল ফেনোমেনা। তো এই বিবাদটা প্রমাণ করতে হবে। এই যে যে থমসন বলছে এটা একটা রিয়ালিস্টিক ব্যাপার, এটা সায়েন্স, আর তখন ধর্মগুরুরা বলছে, পোপ যারা, তারা বলছে যে এটা না, এটা ঐশ্বরিক ব্যাপার আর কি। তো এই যে একটা কনফ্লিক্ট এই জায়গাটা তৈরি হয়েছে, এইটা প্রমাণ করতে হবে। এবার যেহেতু এটা রিয়ালিস্টিক, তাহলে এদেরকে প্রমাণ করতে হবে। তো এইরকম একটা প্রমাণ তিনি করতে গিয়েই তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টটাকে বলা হয় ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, যেটা আমরা ফাউন্ডেশন কোর্সে তার ডিটেলস আর মেকানিজমটা আমরা পড়াশোনা করি, যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা কীভাবে হয়। তা এরকম একটা গ্লাস টিউব নিয়ে সেখানে ক্যাথোড রে এক্সপেরিমেন্টে একটা স্পার্ক দেখা যায় ক্যাথোড অ্যানোডের মধ্যে। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা, সেটা তিনি করেছিলেন। এবার করে তিনি প্রমাণ করেছিলেন যে এই যে আকাশে যে মেঘ গর্জনটা হয়, এটা কোনো ঐশ্বরিক ব্যাপার না, এটা পুরোপুরি সায়েন্স। হ্যাঁ, তো সেই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে, তো ওটা তো তিনি জাস্টিফাই করেছিলেনই, কিন্তু অ্যাডিশনালি তিনি না একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন। সেটা হচ্ছে যে এই অ্যাটমকে যে বলছে না ডাল্টন, যে অ্যাটমকে ভাঙা যায় না, কিন্তু যে থমসনের এই এক্সপেরিমেন্ট, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে না, অ্যাটমকেও ভাঙা যায়, অ্যাটমের মধ্যেও ছোটো কণা আছে যেটা নাকি ইলেকট্রন। হ্যাঁ, এবং তার মাস আছে, চার্জ আছে, ভেলোসিটি আছে, হ্যাঁ, বা মোমেন্টাম আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাটমের থেকেও ছোটো কণা যে আছে, সেটা কিন্তু যে থমসন প্রথম আবিষ্কার করেছিলেন। সেটা কত সালে? 1859 সালে। হ্যাঁ, 1808 সালে তো জন ডাল্টন এই পস্টুলেটসটা দিয়েছিল যে অ্যাটম সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কিন্তু তারপরে যে থমসন প্রায় 50-51 বছর পরে, তখন 1859 সালে গিয়ে তিনি ওই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে তিনি কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি নতুন একটা কণা আবিষ্কার করলেন, যেটা হচ্ছে ইলেকট্রন। এবং এই ইলেকট্রনটা অ্যাটমের থেকেও ছোটো এবং অ্যাটমের মধ্যেই থাকে। হ্যাঁ, তো তখন এই 1859 সালে গিয়ে ওই বিজ্ঞানটা আমার অনেকটা পাল্টে গেল। জন ডাল্টন যেটা বলেছিল সেটা সবাই মাথায় করে নিয়েছিল, যে কেউ তো ওটাকে জাস্টিফাই করতে যায়নি। সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু পরবর্তীতে 1859 সালে এসে তখন কিন্তু ওই ভুলটা ভেঙে গেল, যে না, অ্যাটম সবচেয়ে ক্ষুদ্রতম কণা না, অ্যাটমের থেকেও ছোটো কণা আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, এবং সেটা ইলেকট্রনটা অ্যাটমের মধ্যেই থাকে। হ্যাঁ, তো সেই যে থমসন এই যে একটা নতুন কণা আবিষ্কার করলো না, এটার বিরাট আবিষ্কার আর কি। যার ফলে ওই যে থমসনের নামের আগে স্যার বসে গেল, স্যার যে থমসন। ওই জন্য এখন আমরা না ওই যে থমসনের নাম বলা লাগে ওই স্যার যে থমসন বলি। তো তার কারণটা হচ্ছে এইটাই, যে ইলেকট্রন আবিষ্কার। তো এই ইলেকট্রন আবিষ্কারটা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়েছিল। হ্যাঁ, তো এই ব্যাপারটা তারপরেই ডেভেলপ করলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে নেক্সট যেটা হয়েছে, যে ইলেকট্রন আবিষ্কার। হ্যাঁ, তো ইলেকট্রন আবিষ্কার সেটা কে করেছিল না, যে থমসন।
কত সালে? না, এটা 1859 সালে। 1859 সালে যে থমসন প্রথম মানে ইলেকট্রন আবিষ্কার করে আর কি। হ্যাঁ, এবং সেটা কি এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট দিয়েই কিন্তু তিনি প্রথম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, তো এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা কীরকমভাবে হয়, এটা এইগুলো তো আমাদের ফাউন্ডেশন কোর্সে পড়াশোনা হয়। আমি আগেই বলেছি যে এইগুলো যেগুলো আননেসেসারি জিনিসপত্র নিয়ে আলোচনা করবো না, কারণ এখান থেকে আমাদের কোনো কোশ্চেন কখনো আসে না। এবার যেটা যে তোমাকে জিজ্ঞেস করতে পারে বড়জোর যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল বা কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, এই ব্যাপারটা তো সেটা জাস্ট জানলেই হয়ে যাবে। তো এর ডিটেল ডেসক্রিপশন আমরা ফাউন্ডেশন কোর্সে পড়াশোনা করে থাকি, এখানে আমাদের ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো এটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা ইলেকট্রন আবিষ্কার জেনেছি আর কি। তো ইলেকট্রন হচ্ছে অ্যাটমের থেকেও ক্ষুদ্রতম কণা। তার মানে এই যে কথা বলেছে যে অ্যাটম নাইদার বি ক্রিয়েটেড অর নট ডিস্ট্রয়েড, এই কথাটা কিন্তু ঠিক না। অ্যাটমের থেকেও ছোটো কণা আছে আর কি। হ্যাঁ, তো এরপরে এই 1859 সালে এটা আবিষ্কার করার পরে তারপরে আরও বিজ্ঞান এগিয়েছে, আরও রিসার্চ হয়েছে। তো এরপরে গিয়ে না ওই গোল্ডস্টেইন বলে একজন সায়েন্টিস্ট, হ্যাঁ গোল্ডস্টেইন বলে একজন সায়েন্টিস্ট, তিনি ওই 1886 সালের দিকে মানে আরও প্রায় ধরো কত 26 বছর পরে, 27 বছর পরে গিয়ে, তো সেখানে তিনি ওই তেজস্ক্রিয়তার উপর রিসার্চ করছিলেন। হ্যাঁ, মানে গোল্ডস্টেইন একজন তেজস্ক্রিয় বিদ আর কি, তেজস্ক্রিয় পদার্থের উপর তার গবেষণা। তো এই তেজস্ক্রিয় পদার্থের উপর গবেষণাটা কী করছিলেন তিনি, ওই মানে ওই কী করেন যে ওই তিনি ওই একই রকমভাবে মানে এই যে ইনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টটাকেই না তিনি আবার একবার ভেরিফাই করতে গেছিলেন। মানে দেখো যে ওই যে থমসন ওই এক্সপেরিমেন্টটা করেছে, তাহলে আমিও একটু করে দেখি যে ব্যাপারটা কেমন আর কি। তো সেটা করতে গিয়ে না তিনি ওই একই এক্সপেরিমেন্ট ভেরিফাই করতে গিয়ে তিনি নতুন আবার একটা কণা আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, এবং সেটা কি না, সেটা দেখা গেল কি না, সেটা একটা প্রোটন, পজিটিভ চার্জ। হ্যাঁ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। তো তিনি ওই রকম একটা নতুন একটা কণা আবিষ্কার করলেন, সেটা হচ্ছে প্রোটন। তো এই প্রোটন যেটা আবিষ্কার করলেন সেটা ঠিক দেখা গেল কি না ইলেকট্রনের মতোই, তার মানে নেগেটিভ চার্জ, এর হচ্ছে পজিটিভ চার্জ। তো ওটা হচ্ছে ক্যাথোডের এক্সপেরিমেন্ট, এটার নাম হয়ে গেল তাহলে অ্যানোডের এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো গোল্ডস্টেইন বলে যে সায়েন্টিস্ট, ইনি ওই আবিষ্কার করে ফেললেন কিন্তু তোমার প্রোটন। তো সেটাও কিন্তু ক্ষুদ্রতম কণা, একটা ছোট্ট কণা, সেটা অ্যাটমের থেকেও ছোটো। হ্যাঁ, এবং সেটা অ্যাটমের মধ্যেই থাকে। হ্যাঁ, তো সেই এক্সপেরিমেন্টটাও আমরা ফাউন্ডেশন কোর্সে ডিসকাস করে থাকি। এখানে ওইগুলো ডিসকাস নয়, এখানে শুধু জাস্ট আমাদের নামটা জানতে হবে। সেটা হচ্ছে যে প্রোটন। হ্যাঁ, প্রোটনকে আবিষ্কার করেছে তাহলে গোল্ডস্টেইন। শুধু এইটুকু আমাদের জানতে হবে। কত সালে এটা তুমি জানতেও পারো, নাও মনে রাখতে পারো। 1886 সালে গোল্ডস্টেইন কিন্তু প্রোটন আবিষ্কার করেছেন। এবার যদি বলে কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করেছিলেন, তাহলে এক্সপেরিমেন্টটা হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। অ্যানোড রে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার প্রোটন আবিষ্কার। তাহলে ইলেকট্রন এবং প্রোটন এই দুটো ক্ষুদ্রতম কণা তিনি তখনও পর্যন্ত আবিষ্কার হলো আর কি, ঠিক আছে। এইবার যখন এই ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়ে গেল, তারও পরে অনেক রিসার্চ হয়েছে। হ্যাঁ, তারপরে গিয়ে এই মানে একজন সায়েন্টিস্ট চ্যাডউইক, হ্যাঁ একজন সায়েন্টিস্ট চ্যাডউইক, তিনিও তেজস্ক্রিয় পদার্থের উপর রিসার্চ করতেন। তিনি রিসার্চ করতেন এরকম যে ওই কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে, যেহেতু তেজস্ক্রিয় পদার্থ খুব অস্থির মানে সুস্থিত পদার্থ নয় আর কি, আনস্টেবল ভীষণ, তো ওখান থেকে কিছু পার্টিকেল বা কণা তারা ছেড়ে দেয়। সেই কণাগুলোর আমরা পরবর্তীকালে যখন পড়বো এই চ্যাপ্টারটা, তখন জানতে পারবো যে তেজস্ক্রিয় পদার্থ থেকে না আলফা, বিটা, গামা এই ধরনের রে রিলিজ করে আর কি। তার মধ্যে আলফা, বিটা এগুলো হচ্ছে কণা। তো এই আলফা কণা, বিটা কণা এগুলো রিলিজ করে তেজস্ক্রিয় পদার্থ থেকে। এখন এই আলফা কণা যেটা রিলিজ হয়, এই আলফা কণাটা তার বেগ কেমন, হ্যাঁ সে কতটা ভেদন ক্ষমতা, হ্যাঁ মানে কোনো একটা মেটালিক প্লেট যদি রাখা হয়, তাহলে মেটালিক প্লেটকেও ভেদ করে যেতে পারবে কি না, হ্যাঁ সেইটা পরীক্ষার একটা ব্যাপার ছিল। তো এই চ্যাডউইক বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই কাজটা করছিলেন যে আলফা পার্টিকেল যেটা তেজস্ক্রিয় পদার্থ থেকে রিলিজ হয়, সেই আলফা পার্টিকেলটা তোমার ওই মেটালিক প্লেটকে ভেদ করে যেতে পারছে কিনা।
হ্যাঁ, এইটা একটা পরীক্ষা করছিলেন। হ্যাঁ, তো এইটা পরীক্ষা করতে গিয়ে না তিনি একটা নতুন কণা আবিষ্কার করলেন যেটা নিস্তড়িত। হ্যাঁ, তার কোনো চার্জ নেই। যেমন যে থমসনের ইলেকট্রন নেগেটিভলি চার্জড, তোমার গোল্ডস্টেনের যে প্রোটন আবিষ্কার হয়েছে সেটা পজিটিভলি চার্জ, কিন্তু এই চ্যাডউইক যেটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে একদম নিস্তড়িত, মানে কোনো চার্জ নেই। সেই কণাটার নাম হচ্ছে নিউট্রন। তো এটা অনেক পরে গিয়ে আবিষ্কার হয়েছিল, মানে 1932 সালে গিয়ে। হ্যাঁ, তখন অলরেডি মানে মানে পরমাণু এই ব্যাপারগুলো যে তার স্ট্রাকচার অনেকটা ডেভেলপ করে গিয়েছে, তারপরে গিয়ে ওটা আবিষ্কার হয়েছিল। তো সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই যে নিউট্রনটা আবিষ্কার করেছিলেন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। কত সালে? না, 1932 এত সালে তিনি আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, তাহলে ওই ওই এই তিনটে জিনিস, ফান্ডামেন্টাল জিনিস আবিষ্কার হয়েছিল। তাহলে এইগুলো, এই যে পরপর যে কণাগুলো আবিষ্কার হলো, এই কণাগুলো কিন্তু সবই অ্যাটমের থেকে ছোট। হ্যাঁ, তাহলে এরপরে যখন এরকম ছোট্ট ছোট কণা আবিষ্কার হয়ে গেল, তার মানে ডাল্টনসের যে পস্টুলেটসের যে মূল কথা ছিল যে অ্যাটম হচ্ছে সবচেয়ে ছোট কণা, তার থেকে আর ছোট কণা পাওয়া যায় না, তাহলে সেই কথাটা কিন্তু একবার ভুল হয়ে গেল আর কি। হ্যাঁ, তো ডাল্টনসের পস্টুলেট কিন্তু ফেল করে গেল। তো এটা একটা ব্যাপার। কিন্তু ডাল্টনসের পস্টুলেট ফেল করলে কী হবে, যে একে কিন্তু আমরা ভুলে যাইনি আর কি। কেন ভুলে যাইনি বলো তো? কারণ ডাল্টনের এই পস্টুলেটে এই যে ভুল কথা যেটা হয়েছে সেটা কিন্তু বলেছিল বলেই কিন্তু সত্যিটা আবিষ্কার হয়েছে আর কি। হ্যাঁ, তো এটাকে কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই যে নতুন নতুন যে তিনটে কণা আবিষ্কার হয়ে গেল, এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেলস। হ্যাঁ, তাহলে অ্যাটমের থেকেও ছোট, ফান্ডামেন্টাল। তো এইগুলোকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়। এবার পরবর্তীকালে আরও রিসার্চ হয়েছে, রিসার্চ করে আরও কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস আবিষ্কার হয়েছে, যেগুলো কিনা অ্যাটমের মধ্যেই থাকে। হ্যাঁ, সেগুলো অ্যাটমের থেকেই ছোটো, যেগুলো হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এটসেট্রা, পজিট্রন। হ্যাঁ, এই ধরনের যে কণাগুলো আছে এগুলো কিন্তু অ্যাটমের মধ্যেই থাকে এবং অ্যাটমের থেকে ছোটো। এগুলো কিন্তু পরে আবিষ্কার হয়েছে আর কি। তাহলে আদার ফান্ডামেন্টাল পার্টিকেলস কী আছে? এগুলো সব ফান্ডামেন্টাল পার্টিকেলস। হ্যাঁ, এগুলো সব ফান্ডামেন্টাল পার্টিকেলস। এগুলো সব ফান্ডামেন্টাল পার্টিকেলস। এখন আরও কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস হয়েছিল, আদার ফান্ডামেন্টাল পার্টিকেলস। আর যেমন ধরো পজিট্রন, হ্যাঁ, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এটসেট্রা। এইগুলো সব আরও সব ফান্ডামেন্টাল পার্টিকেল, যেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে এগুলো আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তারপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো সবই কিন্তু ছোটো ছোটো কণা, যেগুলো অ্যাটমের মধ্যেই থাকে। হ্যাঁ, তো এগুলো আবিষ্কার হয়েছে। তো এইগুলো, এই ইনফরমেশনগুলো তোমাদের জাস্ট জানতে হবে। হ্যাঁ, কে কোনটা আবিষ্কার করেছিল এই ব্যাপারগুলো জানতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার দেখো ব্যাপারটা তাহলে বোঝা গেল। এইবার যখন দেখো মানে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার হয়েছে না, এই আবিষ্কার হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, তখন এবার স্বাভাবিকভাবেই এরকম একটা চিন্তাভাবনা মানে মানুষের মধ্যে বা সায়েন্টিস্টদের মধ্যে এসছে যে আচ্ছা, এই যে ইলেকট্রন, প্রোটন এগুলো আবিষ্কার হয়েছে, যখন নিউটন তখন আবিষ্কার হয়নি, নিউটন তো অনেক পরে আবিষ্কার হয়েছে, 1932 সালে গিয়ে। কিন্তু এই ঊনবিংশ শতাব্দীর মানে মাঝামাঝি সময় বা শেষের দিকে, যেটা যখন সেই সময়টার কথা বলছি, সেই সময় সায়েন্টিস্টরা তাদের মধ্যে একটা কৌতূহল আসে যে অ্যাটমের মধ্যে ছোট ছোট কণাগুলো থাকে, এই যে নতুন কণাগুলো বললাম ফান্ডামেন্টাল পার্টিকেলস। তাহলে এই অ্যাটমের কণাগুলো যে অ্যাটমের মধ্যে থাকে, তার কীভাবে থাকে, বা অ্যাটমটাই দেখতে কেমন? হ্যাঁ, এই ব্যাপারটা কৌতূহল আসছে যে অ্যাটমটা তাহলে কেমন দেখতে, লম্বা, গোল, চৌকো, হ্যাঁ, মানে কীরকম আর কি, কিউব, কীরকম দেখতে হয়। হ্যাঁ, এবং অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তারাই বা কীরকম হয়। তো এটা একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। তার মানে অ্যাকচুয়ালি অ্যাটমের মডেলটা কেমন, হ্যাঁ, অ্যাটমিক মডেলটা কেমন বা স্ট্রাকচারটা কেমন, তো এই উত্তর কে দেবে? অ্যাটমের সাইজ কেমন? তো এটা তো তখন তো সেরকম কোনো টুলস বা টেকনিক্স সেরকম কিছু ছিল না। এখন তখন যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে সবাই তাহলে মানে কীভাবে, কে বলবে এই কথাটা? তখন এই সবাই ওই থমসনের কাছে গেল, মানে থমসনকে জিজ্ঞেস করলো। থমসনকে কেন জিজ্ঞেস করলো? কারণ থমসন কিন্তু একটা বিরাট আমূল পরিবর্তন করেছিল সায়েন্সের। কারণ তিনিই প্রথম ফান্ডামেন্টাল পার্টিকেল আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন। তো স্বাভাবিকভাবে সবাই স্যার থমসনের কাছে গেলেন যে আপনি বলুন যে অ্যাটমের স্ট্রাকচারটা কেমন। হ্যাঁ, অ্যাটমের স্ট্রাকচারটা কেমন?
তো এই অ্যাটমের স্ট্রাকচারটা কেমন সেটা বলতে গেলে এবার দেখো মানে যে থমসন গেল মানে গেল পরে বিপদে কীরকম মানে ব্যাপারটা হচ্ছে তার কাছে তো কোনো টুলস নেই বা টেকনিক্স নেই বা ইনস্ট্রুমেন্ট নেই যে সে তিনি দেখেই বলে দেবেন তা দিয়ে যেরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখে বলে দেবেন যে এটা এরকম গোল না লম্বা না চৌকো, সেরকম কিছু ব্যাপার ছিল না। তো তিনিও এই যে ব্যাপারটা হাইপোথেটিক্যালি বা মস্তিষ্ক প্রসূত একটা কাল্পনিক ব্যাপার যেটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তিনি একটা মন্তব্য করলেন, হ্যাঁ, যেটাকে বলা হয় থমসন মডেল। হ্যাঁ, তো সেই থমসন মডেলটা কি, তাহলে এই যে থমসন মডেলটা কি সেটা তিনি কীরকমভাবে ভাবলেন, ঠিক যেমন ভাবো যে তিনি বললেন আচ্ছা যে আমরা এই যে নেচারে যে জিনিসগুলো দেখি আর কি, হ্যাঁ, যে নেচারে যেগুলো ন্যাচারালি তৈরি হয়েছে, এই ন্যাচারালি যেটা তৈরি হয়েছে সেগুলো সব তাদের আকৃতি কেমন হয়, যেমন ধরো সূর্য, পৃথিবী বা অন্যান্য প্ল্যানেটগুলো আছে বা উপগ্রহ যেগুলো আছে সেগুলো দেখতে কেমন। তো দেখো সবাই যদি আমরা খেয়াল করি দেখলো আমরা এগুলো তো এখন জানি যে এগুলো সব কী, আমরা বা এগুলোর জন্য দেখার জন্য কোনো ইনস্ট্রুমেন্টও লাগে না, আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই যে সূর্য গোল, চাঁদ গোল। তাহলে এই যে গোলাকার, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট তাহলে সেগুলো সব কিছু কিন্তু গোলাকার হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা তিনি রিলেট করার চেষ্টা করলেন, তাহলে অ্যাটম তো প্রাকৃতিকভাবে সৃষ্ট, অ্যাটম তো কেউ তৈরি করে না, তাহলে অ্যাটম তৈরি করে না, অ্যাটমও প্রাকৃতিকভাবে সৃষ্ট। আবার সূর্য, পৃথিবী এইগুলো সব প্রাকৃতিকভাবে সৃষ্ট, তাহলে ওগুলো যদি গোলাকার হয় তাহলে অ্যাটমও নিশ্চয়ই গোলাকারই হবে। লজিক্যালি একদমই ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তিনি তখন এরকম বললেন যে অ্যাটম গোলাকার। হ্যাঁ, তাহলে কীরকম গোলাকার না তিনি একটা মানে এ করে দিলেন না তরমুজের মতো গোলাকার। দেখো তরমুজও ন্যাচারালি সৃষ্ট হয়, তরমুজও কিন্তু গোল হয়, তাই না? তাহলে তরমুজও কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট বলে গোল, তাহলে তরমুজের সঙ্গে কম্পেয়ার করলেন। হ্যাঁ, তো এই তরমুজ নাকি গোলাকার বলে মানে এইরকম অ্যাটমও নাকি ওরকম গোলাকার হয়। হ্যাঁ, এবং ওই অ্যাটমের মধ্যেই ওই ইলেকট্রন প্রোটনগুলো থাকে। তাহলে এই যে তিনি একটা কাল্পনিকভাবে একটা মডেল দিলেন সেটাকেই বলা হয় থমসন মডেল বা এইটাকে বলে প্লাম পুডিং মডেল। হ্যাঁ, এই যে তরমুজের মতো যিনি বলছেন এটাকে বলে থমসন প্লাম পুডিং মডেল। হ্যাঁ, তো এইটা তিনি একটা বললেন, তো সবাই বললো ঠিক আছে তাহলে এটা মেনে নেওয়া যাক, কারণ এটা তো আর চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই, সেই সময় সেরকম কোনো টুলস টেকনিক ছিল না। তাহলে তখন ওই যে মডেল অ্যাটমের মডেল নিয়ে যে কিউরিসিটি তার প্রথম একটা যিনি সমাধান দিতে চেয়েছেন সেটা হচ্ছে থমসন, তাই জন্য প্রথম যে অ্যাটমের মডেল সেটা হচ্ছে থমসন প্লাম পুডিং মডেল। ঠিক আছে, তো অ্যাটমিক মডেল, ঠিক আছে, অ্যাটমিক মডেল। তাহলে অ্যাটমিক মডেল তাহলে প্রথম যিনি দিলেন তিনি হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল। থমসনের প্লাম পুডিং মডেল, ঠিক আছে, থমসনস প্লাম পুডিং মডেল। তো এতে করে তিনি কি বললেন বলো তো, এতে করে তিনি বললেন যে অ্যাটম হচ্ছে এরকম গোলাকার। হ্যাঁ, অ্যাটম হচ্ছে গোলাকার। এবার অ্যাটম যদি গোলাকার হয় তার মধ্যে কি আছে না, তার মধ্যে ছোট ছোট যেমন তরমুজের মধ্যে দানা থাকে না, এরকম ছোট ছোট দানা আছে। এবার এই দানাগুলো কি, এগুলো নাকি এক একটা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এই যে তরমুজকে যদি মাঝামাঝি কেটে দেওয়া হয় তাহলে দেখা যায় তরমুজের মধ্যে ওই যে দানাগুলো যেমন থাকে সেইগুলোকে বলছে, উনি বলছেন ওগুলো হচ্ছে ইলেকট্রন, ওরকম অ্যাটমের মধ্যে ওরকম থাকে, ইলেকট্রনগুলো ওরকমভাবে থাকে। এবং এই তরমুজের মধ্যে যে শাঁস অংশ, লাল যে শাঁস অংশটুকু দেখি সেটা নাকি প্রোটনের চার্জ। তাহলে আমরা এরকমভাবেই মানে ব্যাপারটাকে তখন বুঝেছি যে এই যে বাকি যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব চার্জ অফ প্রোটন। তাহলে এইটা হচ্ছে যে মানে থমসনের প্লাম পুডিং মডেল। তাহলে এখানে কি বললেন তিনি, তিনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে এই রকম এই যে কালো রঙের যেগুলো দেখাচ্ছে এগুলো কি ইলেকট্রন, আর এই যে ইয়েলো কালারের যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে প্রোটনস। ঠিক আছে, তো তিনি এইরকমভাবেই মানে ব্যাপারটাকে বলতে চাইলেন যে এটা একটা এরকমভাবে মডেলটা তৈরি, যেটা হচ্ছে একটা হচ্ছে স্ফিয়ারের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলো এইভাবে তারা ছড়িয়ে রয়েছে, তারা ডিস্ট্রিবিউটেড রয়েছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড।
ঠিক আছে, তাহলে এইটা তিনি বললেন। তাহলে এটাকেই বলা হয় থমসনস প্লাম পুডিং মডেল। হ্যাঁ, এটাকে থমসনস প্লাম পুডিং মডেল বলা হয়। থমসনস প্লাম পুডিং মডেল, ঠিক আছে। তাহলে কি তিনি বললেন, তাহলে তার মূল বক্তব্যটা কি থাকলো? মূল বক্তব্যটা যেটা হচ্ছে যে অ্যাটমের মধ্যে, অ্যাটম হচ্ছে গোলাকার এবং অ্যাটমের মধ্যে ইলেকট্রনস এবং প্রোটনসগুলো কি আছে না ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। হ্যাঁ, এবং ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান, যাতে করে টোটাল অ্যাটমের চার্জটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তাহলে তার মূল বক্তব্যগুলো কি কি আমরা দেখো। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে electrons are uniformly distributed in atom। এটা হচ্ছে প্রথম কথা। এবং কী বলা হয়েছে তারপর, কী বলা হয়েছে তার বলা হয়েছে টোটাল পজিটিভ চার্জ, এই অ্যাটমের মধ্যে যে টোটাল পজিটিভ চার্জটা আছে সেটা ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ হবে, যাতে করে টোটাল অ্যাটমটা হবে নিউট্রাল। তাহলে নেট পজিটিভ চার্জ অন অ্যাটম, এটা ইকুয়াল টু কী হবে, নেট নেগেটিভ চার্জ ঠিক আছে। তাহলে এতে করে কী হবে, তাহলে এটা হলে তাহলে 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 টোটাল অ্যাটমটা কী হবে, অ্যাটম অ্যাজ এ হোল হচ্ছে নিউট্রাল। ওকে, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে কথাগুলো তিনি বলেন, তাহলে এগুলো হচ্ছে সব থমসনসের প্লাম পুডিং মডেল। হ্যাঁ, তাহলে এই মডেলে এই কথা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখো ইলেকট্রন আর প্রোটনগুলো যদি সব ডিস্ট্রিবিউটেড থাকে, পুরো অ্যাটম জুড়ে থাকে, তার মানে তুমি যে কোনো একটা অংশ দেখো, তুমি দেখো সব জায়গায় মাস, তার ভরগুলো সমানভাবে ডিস্ট্রিবিউটেড, কোথাও বেশি কোথাও কম নয়, কারণ ইলেকট্রনগুলো পুরো সমানভাবে ছড়িয়ে রয়েছে, প্রোটনগুলো ছড়িয়ে রয়েছে। তার মানে অ্যাটমের সমস্ত অংশে মাস সমানভাবে বা ভর সমানভাবে কি ডিস্ট্রিবিউটেড। তাহলে এটা কিন্তু তারপর তিনি আবার বললেন, তাহলে তাহলে এটা হয়ে যায়, তিনি বললেন মাস অফ অ্যাটম ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো তিনি বললেন থমসনসের প্লাম পুডিং মডেলে। ঠিক আছে, এইবার দেখো এই যে কথাটা তিনি বললেন এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ নেই। এবার এক্সপেরিমেন্টাল প্রুফ যখনই নেই, তার মানে তার এর কথার মধ্যে যে ভুল থাকতে পারে, যেমন ডাল্টনের যে কথাগুলো ছিল সেগুলো এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ ছিল না, যার ফলে অনেকটা ভুল হয়েছে। তাহলে এখানেও কিন্তু বেশ কিছু ভুল এখানে দেখা গিয়েছে। তাহলে সেই ভুলগুলো কী জিনিস, মানে থমসনসের প্লাম পুডিং মডেলে কিছু ভুল আছে, তাহলে সেই ভুলটা কী জিনিস সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে সেটা হচ্ছে ড্রব্যাকস। ড্রব্যাকস মানে কি, এটা ড্রব্যাকস বা লিমিটেশন, মানে যে সীমাবদ্ধতা বা ভুলগুলো ছিল। ঠিক আছে, আচ্ছা, তিনি প্লাম পুডিং মডেলে যেটা বললেন, প্লাম পুডিং মডেলে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো না সমানভাবে বিস্তৃত। তো সমানভাবে বিস্তৃত যদি হয়, তার মানে ইলেকট্রন যে যার জায়গায় রয়েছে সমানভাবে, যদি ইলেকট্রন মুভ করতো তাহলে কিন্তু সমানভাবে বিস্তৃত হতে পারতো না, তাহলে কোনো একদিকে বেশি চলে আসতো, কোনো দিকে কম চলে যেত। তার মানে ইলেকট্রনগুলো এক জায়গায় মানে সমানভাবে চারিদিকে বা পুরো অ্যাটমে সমানভাবে বিস্তৃত হতে পারতো না। তাহলে এখানে সমানভাবে বিস্তৃত মানে কি, তার মানে হচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু স্ট্যাটিক, ইলেকট্রনগুলো নড়ছে না বা এক স্থান পরিবর্তন করছে না। এইটা তিনি তার তার মানে থমসন মডেল অনুযায়ী তাই হয়। কিন্তু বাস্তবে যখন আমরা জিনিসটাকে দেখি বা এখন আজকে আমরা এই এতদিন পরে আমরা এখন যা জানি যে ইলেকট্রন কিন্তু স্ট্যাটিক নয়, মানে ইলেকট্রন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, ইলেকট্রন কিন্তু সবসময় গতিশীল। তো ইলেকট্রন যদি গতিশীল হয় তার মানে ইলেকট্রন হচ্ছে ডাইনামিক, ইলেকট্রন স্ট্যাটিক নয়।
তাহলে এই যে ওই যে মানে যে থমসন যে বললেন যে ইলেকট্রন মানে থমসনের মডেল অনুযায়ী ইলেকট্রন স্ট্যাটিক, ইলেকট্রন কিন্তু স্ট্যাটিক নয়, এটা হচ্ছে মূল মানে ড্রব্যাক যেটা আর কি, ইলেকট্রন কিন্তু গতিশীল। তো এটা হচ্ছে প্রথম একটা মেন ড্রব্যাক যেটা থমসনের মডেল থেকে আমরা পাচ্ছি। তাহলে কি হচ্ছে না, ড্রব্যাক হচ্ছে ইলেকট্রনস আর নট স্টেশনারি, they are ডাইনামিক। ঠিক আছে, দে আর ডাইনামিক। তাহলে ইলেকট্রনস কিন্তু স্টেশনারি নয়, তারা কিন্তু ডাইনামিক। এবং পরবর্তীকালে আমরা জানি যে নিউক্লিয়াস বলে একটা জিনিস আছে, তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো পরে জেনেছি, তো সেটা ঠিকই, কিন্তু অ্যাকর্ডিং টু যে থমসন ইলেকট্রনগুলো কিন্তু স্ট্যাটিক। হ্যাঁ, সেটা কিন্তু ভুল একেবারেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো আর আরেকটা হচ্ছে যেটা ড্রব্যাক, সেটা হচ্ছে যে তিনি বললেন না যে অ্যাটমের মধ্যে সমস্ত মাসগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড সব জায়গায়। এই কথাটাও কিন্তু ভুল। এই কথাটা কেন ভুল? কারণ আমরা পরবর্তী জেনেছি যে অ্যাটমের মাঝখানে একটা নিউক্লিয়াস বলে একটা বস্তু থাকে, সেখানে নাকি সমস্ত মাসগুলো কেন্দ্রীভূত থাকে, পুরো ছড়িয়ে থাকে না, একটা জায়গায় সেন্টারে থাকে মাসটা। তাহলে কিন্তু সমস্ত জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড যে কথাটা বলেছেন তিনি, সেটা কিন্তু ভুল একেবারে, তাই না? তাহলে এটা হচ্ছে ড্রব্যাক। তাহলে সেকেন্ড ড্রব্যাক কি? সেকেন্ড ড্রব্যাক হচ্ছে যে মাস অফ অ্যাটম is concentrated in nucleus, ঠিক আছে, কনসেন্ট্রেটেড ইন নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস কি সেটা আমরা পরে দেখব, কিন্তু নিউক্লিয়াস বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে অ্যাটমের মাঝখানে থাকে, সেখানেই কিন্তু সমস্ত মাসগুলো কেন্দ্রীভূত থাকে। এইটা হচ্ছে ড্রব্যাক। আচ্ছা, তো এইটা যখন ড্রব্যাক হয়ে গেল, তাহলে এবার কী হবে? তাহলে এটার পরে আবার নতুন কেউ এটাকে হাল ধরতে হবে, যেখানে শেষ হয়েছে বিজ্ঞান তো থেমে নেই, মানে বিজ্ঞান যেখানে ফেল করে গেল যে জায়গাটা, সেই জায়গাটা আবার নতুন কেউ এসে সেটাকে আবার সমাধান করবে। তো নতুন একজন বিজ্ঞানী এসেছিলেন রাদারফোর্ড, তিনি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি আবার নতুন কিছু আবিষ্কার করেছিলেন, যেগুলো এখানে সীমাবদ্ধ বা যেগুলো এখানে ড্রব্যাক পাওয়া গেছে, সেগুলো আবার পরবর্তীকালে ওখানে সলভ হয়েছে আর কি। হ্যাঁ, তো এইটা ব্যাপারটা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এর মাঝে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নেব, সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যে আবিষ্কার হয়েছে, এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনগুলোর বলছি প্রত্যেকটার চার্জ আছে। নিউট্রনের চার্জ নেই, কিন্তু ইলেকট্রন, প্রোটনের চার্জ আছে, নিউট্রনের চার্জ নেই। হ্যাঁ, তাদের মাস আছে। হ্যাঁ, তো এই যে চার্জ, মাস, এইসব কথাগুলো বলছি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদের চার্জ, মাস এগুলো কী বা কত? তো সেটা আমাদের তো জানতে হবে, তাই না? তাহলে সেটা আমরা একটু জেনে নিই যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো যে অ্যাটমের মধ্যে থাকে, এদের চার্জ, মাস এগুলো কেমন। তো দেখা যাক। তো আমরা একটা টেবিলের মাধ্যমে কয়েকটা জিনিস আমরা একটু জানবো। দেখো, তাহলে প্রপার্টিজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইলেকট্রন, প্রোটন, হ্যাঁ, আর হচ্ছে নিউট্রন। এই তিনটে জিনিস আছে, এই তিনটে জিনিসের আমাদের চার্জ, মাস এই ব্যাপারগুলো জানতে হবে। দেখো, 1 নম্বরে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে যে চার্জ। যে ইলেকট্রনকে আমরা বলছি ইলেকট্রনটা নেগেটিভলি চার্জড। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে ইলেকট্রনের এই চার্জটা কত? তাহলে সেটা হচ্ছে, দেখবে সেটার চার্জের অ্যামাউন্ট হচ্ছে ওই 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এইটাকে বলা হয় কুলম্ব, হচ্ছে চার্জের ইউনিট, এসআই ইউনিট। তাহলে তাহলে এই যে এটা হচ্ছে ই বা চার্জ। আচ্ছা, ঠিক তেমনি প্রোটনের চার্জ যদি বলা হয়, সেটা হচ্ছে একই চার্জ, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে দুজনে যদি সেম চার্জ হয়, তাহলে কি পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে ধনাত্মক চার্জ হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক চার্জ হচ্ছে প্রোটন, আর ঋণাত্মক চার্জ হচ্ছে ইলেকট্রন। আর যদি নিউট্রনের ক্ষেত্রে বলা হয়, নিউট্রনের চার্জ কি? নিউট্রনের চার্জ হচ্ছে 0, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার হচ্ছে যে যদি জিজ্ঞেস করে কোথাও, আচ্ছা এই যে ইলেকট্রনের চার্জ জিজ্ঞেস করে কোশ্চেনে, যে ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব,
এইটা কি করে জানা গেছে? তো এটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে। জিজ্ঞাসা করে অনেক জায়গায় যে এক্সপেরিমেন্টের নাম কি। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী মিলিকান এটা করেছিল। মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রনিক চার্জ জানতে পারি। এই ইনফরমেশনটা তোমার কাছে থাকতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনে আমরা দেখেছি যে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা জানতে চাই যে তাহলে রিলেটিভ চার্জ কত? রিলেটিভ চার্জ বা যেটাকে আমরা বলি চার্জ ইউনিট। চার্জ ইউনিট, হ্যাঁ। আচ্ছা, রিলেটিভ চার্জ বা চার্জ ইউনিট, হ্যাঁ। আচ্ছা, কারোর যদি একটা ইলেকট্রনের চার্জের সমান চার্জ থাকে তাকে বলা হবে 1 ইউনিট চার্জ। ধরো মনে করো একটা ইলেকট্রনের চার্জ মানে কত? 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এটাকে বলা হবে 1 ইউনিট চার্জ। এবার ধরো কারোর মধ্যে চার্জ আছে, কোনো চার্জ বডি, তার চার্জ আছে 3.2 × 10⁻⁻19 কুলম। 3.2 × 10⁻⁻19 কুলম। তাহলে তাতে কত ইউনিট চার্জ আছে? জাস্ট ডবল, 1.6 তার ডবল হচ্ছে 3.2, তাহলে তার 2 ইউনিট চার্জ আছে। এবার যদি মাইনাস হয় তাহলে -2, প্লাস হলে +2। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কত ইউনিট চার্জ। তার মানে এবার ইলেকট্রনের তাহলে চার্জ ইউনিট কত? ইলেকট্রনের যেহেতু 1.6 × 10⁻⁻19 কুলম চার্জ আছে, তাহলে এটাকে বলা হবে 1 ইউনিট চার্জ। যেহেতু নেগেটিভ তাই এটাকে বলা হবে -1। ঠিক তেমনি যদি প্রোটনের ক্ষেত্রে বলি, তাহলে প্রোটনের ক্ষেত্রে একই ভ্যালু আছে কিন্তু প্লাস আছে, তাই জন্য প্রোটনের চার্জ ইউনিট হচ্ছে +1। ঠিক আছে। এবার যদি বলা হয় নিউটনের তাহলে চার্জ ইউনিট কত? তাহলে নিউটনের চার্জ ইউনিট, নিউটনের তো চার্জই নেই, তাহলে নিউটনের চার্জ নেই মানে সেটা হয়ে যাবে কত? 0। তাহলে নিউট্রনের কিন্তু চার্জ ইউনিট 0। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় চার্জ ইউনিট বা রিলেটিভ চার্জ। এবার নেক্সট হচ্ছে যদি বলি মাস, তাহলে মাস কি হবে? মাস মানে ভর। তাহলে মাস কত? না, ইলেকট্রনের মাস যদি তোমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে 9.1 × 10⁻⁻31 কেজি। এইটা হচ্ছে চার্জ, এই মাস অফ ইলেকট্রন। অনেক কম, -31। হ্যাঁ, 10⁻31 মানে অনেক কম, ওই জন্য ইলেকট্রনের মাস কিন্তু খুব কম। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে তাহলে প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে, এত -27 কেজি। ঠিক আছে। সিমিলারলি যদি বলে নিউটনের মাস কত? নিউটনের মাস হচ্ছে প্রায় প্রোটনের মাসের সমান কিন্তু একটু কম, মানে 1.6 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের মাস। তো দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে ইলেকট্রন কিন্তু প্রোটন এবং নিউটনের মাসের তুলনায় অনেক কম। এবং প্রোটন এবং নিউটনের মাসটা আবার প্রায় কাছাকাছি, তাহলে দুজনের মাস কাছাকাছি। আবার চার্জের দিকে প্রোটন আবার ইলেকট্রনের চার্জ প্রায় সমান, শুধু অপোজিট সাইন, ম্যাগনিটিউডটা সেম, কিন্তু নিউটনের কোনো চার্জ নেই। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, এই ভ্যালুগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে রিলেটিভ মাস। যেমন আমরা রিলেটিভ চার্জ করেছি, তেমনি আমরা এবার করবো যে রিলেটিভ মাস। আচ্ছা, রিলেটিভ মাসটা কি? রিলেটিভ মাস হচ্ছে যে একটা হাইড্রোজেনের যে মাস, হাইড্রোজেন অ্যাটমের যা মাস, তার তুলনায় একটা ইলেকট্রনের মাস কতটা, এবং প্রোটনের মাস কতটা, এবং নিউটনের মাস কতটা। দেখো, একটা হাইড্রোজেন মানে কি? একটা হাইড্রোজেন মানে হচ্ছে একটা হাইড্রোজেনে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। এবার ইলেকট্রনের মাস তো খুব কম, তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মাস বলতে একটা প্রোটনের মাস। এবার প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে ওই 1.67 × 10⁻⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে একটা প্রোটনের মাস, এবং প্রোটনের মাস মানেই প্রায় একটা হাইড্রোজেনের মাস। তার মানে এই যে প্রোটনের মাসটা, এই প্রোটনের মাসটা কী বলো তো? অ্যাকচুয়ালি এটা একটা নিয়ার অ্যাবাউট মাস অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, মাস অফ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একটা প্রোটনের মাস। এবার তাহলে ইলেকট্রনের মাস কত?
ইলেকট্রনের মাস হচ্ছে, তাহলে দেখো ওই যে 1.67 × 10⁻27 এটা হচ্ছে প্রোটনের, এর তুলনায় অনেক হালকা হচ্ছে তোমার 10⁻31। তো এই যে এদের যদি বলা হয় কত গুণ বা কত ভাগ হালকা, তাহলে সেটা যদি এর দুটোর মানে অনুপাত করো, রেশিও করো, তাহলে তোমার যে ভ্যালুটা পাওয়া যায় না, এটা ওই 1836, মানে একটা প্রোটনের যা মাস হয় তার 1836 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ইলেকট্রনের মাস। এবার প্রোটনের মাস মানেই তো হাইড্রোজেনের মাস, তাহলে একটা হাইড্রোজেনের মাসের 1836 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে এটা মাস অফ হাইড্রোজেন, তার মাসের মোটামুটি সমান হচ্ছে প্রোটনের মাস। তাহলে আমরা লিখেছি যে এটা মানে মাস অফ হাইড্রোজেন ইকুয়াল টু মানে মাস অফ প্রোটন। এবার মাস অফ প্রোটনের থেকে মাস অফ ইলেকট্রন আবার 1836 ভাগের 1 ভাগ, তাহলে ওই হাইড্রোজেনের থেকে 1836 ভাগের 1 ভাগ। তাহলে প্রোটন আর ইলেকট্রনের মাসের মানে রেশিও হচ্ছে 1836, মানে একটা প্রোটনের মাসের 1836 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ইলেকট্রনের মাস। তাহলে কতটা হালকা, তার মানে প্রোটনের তুলনায় ইলেকট্রন কিন্তু প্রায় একদম উপেক্ষণীয়, তার মাসটা খুব কম। হ্যাঁ, এটা আবার ইলেকট্রন, এই যে প্রোটনের মাস, এই প্রোটনের মাসের আর মানে নিউট্রনের মাস, এই নিউট্রনের মাসটা কিন্তু প্রায় কাছাকাছি। তাহলে প্রোটনের মাস যদি হাইড্রোজেনের মাসের সমান হয় প্রায়, তাহলে নিউটনের মাসও হাইড্রোজেনের মাসের সমান হয়। তাহলে সেখানেও আমরা বলতে পারি যে নিউটনের মাসটাও কিন্তু মাস অফ হাইড্রোজেন অ্যাটম তার সঙ্গে প্রায় সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার তাহলে এইটা হয়ে গেল। এইবার দেখো রিলেটিভ মাস হয়ে গেল। এবার নেক্সট একদম লাস্ট যেটা আছে সেটাকে বলা হয় স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ, ঠিক আছে। তাহলে স্পেসিফিক চার্জ যেটা, সেইটা আমরা কি করে পাবো আর কি। স্পেসিফিক চার্জ মানে অ্যাকচুয়ালি E/m, এই রেশিওটাকেই বলা হয় স্পেসিফিক চার্জ, জানো তো, এটাকেই বলা হচ্ছে কি স্পেসিফিক চার্জ। এবার স্পেসিফিক চার্জটা কি না, ওই জাস্ট সিম্পলি তোমার কি হবে, যদি ইলেকট্রনের ক্ষেত্রে বলি তাহলে চার্জ বাই মাস কত, তার জাস্ট ম্যাগনিটিউড 1.6 × 10⁻−19 কুলম ডিভাইডেড বাই তোমার 9.1 × 10⁻−31 কেজি। এই রেশিওটা করলেই তুমি কি পেয়ে যাবে, E/m অফ ইলেকট্রন। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা প্রোটনের ক্ষেত্রে বলি, তাহলে প্রোটনের ক্ষেত্রে কি হবে, প্রোটনের ক্ষেত্রে হবে 1.6 × 10⁻−19 কুলম ডিভাইডেড বাই 1.67 × 10⁻−27 কেজি। এইটা হয়ে যাবে কিন্তু আমাদের প্রোটনের স্পেসিফিক চার্জ, তাহলে চার্জ বাই মাস। এবার নিউটনের ক্ষেত্রে কী হবে, নিউটনের তো চার্জ 0, তাহলে চার্জ বাই মাস হয়ে যাবে কি 0, তাহলে স্পেসিফিক চার্জ অফ নিউটন হচ্ছে কি 0। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো যে তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেখানে দেখো স্পেসিফিক চার্জ যদি দেখি, তাহলে স্পেসিফিক চার্জ কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউটন তিনজনের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। তাহলে E/m কিন্তু তোমার নিউটনের 0। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, কারণ নিউটনের চার্জই 0। তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি তোমাকে এখান থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের মধ্যে তোমার স্পেসিফিক চার্জ কার বেশি কার কম, তাহলে তুমি কি বলবে? যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এটা, তাহলে তুমি কি বলবে? দেখো, যার চার্জ বেশি তার E/m বেশি, তাহলে চার্জ কার বেশি? চার্জ তো ইলেকট্রন, প্রোটন দুজনেরই তো সমান, তাহলে দুজনেই চার্জে বেশি। আর মাস যার কম হবে তার E/m বেশি হবে, তাহলে মাস কার বেশি? ইলেকট্রন। তাহলে চার্জ তো ইলেকট্রন আর প্রোটনের সমান সমান, তাহলে চার্জ বাই মাস তাহলে কার বেশি হবে? যার মাস কম তার, তাহলে মাস হচ্ছে ইলেকট্রনের। তাহলে E/m ইলেকট্রনের বেশি হবে কার তুলনায়? প্রোটনের। ঠিক আছে, আর নিউটনের কি? নিউটন তো 0, তাহলে নিউটনের হচ্ছে সবার লাস্ট। তাহলে E/m রেশিও সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রন, তারপর প্রোটন, তারপর নিউট্রন। তাহলে এটা হচ্ছে E/m রেশিওর অর্ডার। ঠিক আছে, এটা তোমাকে অনেক জায়গায় জিজ্ঞাসা করতে পারে যে E/m রেশিওটার অর্ডার কি হবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা যে
এরকম যদি কোশ্চেন তোমায় কোথাও জিজ্ঞেস করে যে অ্যারেঞ্জ E/M ratio of alpha, proton and electron, এটাকে যদি জিজ্ঞেস করে এদের E/M এর অর্ডারটাকে বলো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা আগে জানতে হবে আলফা মানে কি। আলফা মানে হচ্ছে He2+, ঠিক আছে। আচ্ছা, এবার He মানে কি? He মানে হচ্ছে 2He4, ঠিক আছে। তাহলে 2He4 সেখান থেকে তার যদি দুটো ইলেকট্রন বার করে দেওয়া হয় তাহলে 2+ হয়ে যাবে। তো ইলেকট্রন বেরিয়ে গেলে তার মাসের খুব একটা পরিবর্তন হয় না। দেখো তো এই যে মাথায় যেটা 4 লেখা হয়েছে এটা হচ্ছে তার মাস ইউনিট, ঠিক আছে। ওই যেটা বলছিলাম না 1 2 3 এই যে মাস, তাহলে এটা হচ্ছে 4, তার এম হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফার এম হচ্ছে 4, হ্যাঁ। আর ই কত? ই হচ্ছে চার্জ ইউনিট। তো দেখো দুটো প্রোটন, দুটো প্লাস মানে দুটো প্রোটনের চার্জ, মানে চার্জ ইউনিট হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আলফার ক্ষেত্রে চার্জ ইউনিট হচ্ছে 2। আচ্ছা, প্রোটনের ক্ষেত্রে প্রোটন মানে কি? প্রোটন মানে 1, তার প্রোটন মানে কি তার চার্জ মাস ইউনিট কত? মাস ইউনিট 1, একটু আগে আমরা লিখেছি, ঠিক আছে। আর চার্জ ইউনিট কত? মানে একটা প্রোটনের মাস মানে একটা হাইড্রোজেনের মাস। আচ্ছা, চার্জ ইউনিট কত? সেটা হচ্ছে 1, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যদি আমরা এবার বলি যে ইলেকট্রনের ক্ষেত্রে দেখো মাস হচ্ছে প্রোটনের যা মাস তার 1836 ভাগের 1 ভাগ। তো প্রোটনের মাস যদি 1 হয় তাহলে ওটা কত হবে? 1/1836, এটা হচ্ছে মাস ইউনিট। তাহলে চার্জ কত? চার্জ আমরা একটু আগেই দেখেছি, ইলেকট্রনের চার্জ ইউনিট হচ্ছে 1। তাহলে দেখো যে এর প্রথমটার ক্ষেত্রে আলফার ক্ষেত্রে E/M যদি বলি তাহলে এটা হচ্ছে 2/4। আচ্ছা, এটার E/M কত? 1/1। আর এটার E/M কত? এটার E/M কত? এটার E/M হচ্ছে 1/1/18386, মানে কত এটা? 1836, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে তিনজনের এটা হলো, দেখো 2/4 মানে অ্যাকচুয়ালি 1/2, ঠিক আছে। তাহলে দেখো এই তিনজনকে যদি অর্ডারে সাজানো হয় তাহলে সবচেয়ে বেশি E/M কার হচ্ছে? সবচেয়ে বেশি E/M হবে যার এম কম, কারণ E/M যার ছোটো, এম বা যা ছোটো হবে তার E/M বেশি হবে। তো ইলেকট্রনের এম তো খুব কম, তাহলে মাস খুব কম, তাহলে তার E/M বেশি হবে। তাই জন্য দেখো মাসের থেকে এসে 1836 E/M। তাহলে এখানে তোমাদের অর্ডার E/M এর অর্ডার হবে সবচেয়ে বেশি হবে হচ্ছে ইলেকট্রনের, তারপর কার হবে? তারপর হবে প্রোটনের 1 এসছে, আর E/M অফ আলফা এসছে হাফ, তার মানে আলফা সবার পরে হবে। এই হচ্ছে E/M এর অর্ডার। তার মানে আলফা অনেক ভারী, তাহলে যে ভারী মানে এম যার বেশি হবে তার E/M কম হবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে E/M রেশিও হচ্ছে এইটা। তাহলে বোঝা গেল E/M রেশিও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কিছু আলোচনা হলো। সেখানে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউটনের ডিসকভারি এবং সেখান থেকে থমসন মডেল এবং বেশ কিছু ডেটা আমরা নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আমরা করলাম, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে পরবর্তীতে কাজে লাগবে। এবং E/M যে ব্যাপারটাগুলো বললাম এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা দেখবে বিভিন্ন কোশ্চেন সেট আলোচনা করার ক্ষেত্রে বারবার এই জিনিসটা আসবে, E/M কার বেশি কার কম, এই ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এরপরে আমরা পরবর্তী আলোচনা আমাদের রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেখানে আমরা দেখব যে নিউক্লিয়াসের আবিষ্কার কিভাবে হয়েছিল। তো নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।